উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে অনেক ছাত্রছাত্রী কলেজে ভর্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা চায় যে যত তাড়াতাড়ি আমার আবেদন শুরু হবে, আমি আবেদন করে কত তাড়াতাড়ি কলেজ যেতে পারবো। তো আপনাদেরকে জানাতে চাইবো, আজকে আমি ভিডিও বানাচ্ছি 19 তারিখ, 19শে মে দুপুর 2:30 থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইবার এইখানে নতুন সিস্টেম কিছু পরিবর্তন হয়েছে, যেটা বিগত 2 বছর ধরে চলে আসছে, যেখানে কিন্তু আপনাদের কিছু জিনিস জানতে হবে। এবং ভর্তি হওয়ার আগে বা আবেদন করার আগে ছাত্রছাত্রীদের মনে কিছু প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি এই সমস্ত প্রশ্নগুলো আর আপনাদের মধ্যে মানে কিন্তু কিন্তু আহ প্রভাব ফেলতে পারবে না, মানে যে কিন্তু কিন্তু ভাব সেটা আর থাকবে না, এমনটাই আমি আশা করছি। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল। তো চলুন পুরো বিষয়টাকে বিস্তারিত জানা যাক। প্রথমে আপনাদেরকে আমি জানাতে চাইবো ডাব্লিউবি ক্যাপ যেটা আমি লিখেছি কি, এবং এখানে কারা আবেদন করবেন। আপনারা প্রত্যেকেই যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা চান যে কলেজে ভর্তি হতে, কিন্তু এখন আর সেই সিস্টেম নেই যেখানে আপনার প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করবেন। এখন সরকার এই সব একটার মধ্যে এনে দিয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউপি কেয়ার, ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজ একসাথে আবেদন করতে পারবেন, মানে সমস্ত সরকারি কলেজে এই একটা পোর্টালের মাধ্যমেই আবেদন হবে। এক কথায় এটাই হচ্ছে ডাব্লিউপি ক্যাপ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এখানে কারা আবেদন করবে? যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে, এই ফ্রেশার্স যারা, তারা আবেদন করতে পারবে। এছাড়াও এছাড়াও 3 বছর, মানে 3 বছর যারা আগে এইচএস পাস করেছে তারা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। মানে এটা চলছে 2026, তো 2026-এ যারা অ্যাডমিশন নেবে তারা তাহলে হচ্ছে 23, মানে 23 তো হবে না, 24, 25, 26, মানে 24 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। মানে ফ্রেশার্সরাও পারবে, আবার 2 বছর বা 3 বছর যদি কেউ ড্রপ দিয়ে থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আশা করি প্রথম পয়েন্ট আমি বোঝাতে পারলাম। চলে আসছি দ্বিতীয় পয়েন্ট, যে একসাথে কতগুলো কলেজ আপনি সিলেক্ট করতে পারবেন বা কতগুলো কোর্স সিলেক্ট করতে পারবেন। স্বাভাবিক ব্যাপার, যখন আমরা অনলাইনে আবেদন করব তখন কিন্তু একটা কলেজের জন্য করবো না, কারণ আমার মার্কসের ভিত্তিতে আমি বিভিন্ন কলেজে ট্রাই করব। আমার মনে করুন, আমার উদাহরণ দিলাম, আমার বোলপুর কলেজ পছন্দ, আমার লাভপুর কলেজ পছন্দ। এবার দুটোর মধ্যে আমার সব থেকে পছন্দ বোলপুর কলেজ। বাই চান্স যদি আমি বোলপুর কলেজ না পাই, সেক্ষেত্রে আমাকে লাভপুর কলেজে যেতে হবে, সেই জন্য আমি দুটোতেই অ্যাপ্লাই করবো। তাহলে প্রশ্ন হচ্ছে একসাথে কতগুলো কলেজ করতে পারবে অ্যাপ্লাই? তো একসাথে আপনি 20টা কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওই ডাব্লিউবি ক্যাপ পোর্টালে যখন আবেদন করবেন, আবেদন করার সময় একসাথে 20টা কলেজে সিলেক্ট, মানে 20টা কলেজ সিলেক্ট করতে পারবেন। কতগুলো কোর্সে করতে পারবেন? এই 20টা মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 75টা কোর্স কিন্তু সিলেক্ট করা যাবে। ঠিক আছে, এবার তারপরে মেরিট লিস্ট হবে। মেরিট লিস্টের পর জানা যাবে যে কোন কলেজে কোন কোর্সের জন্য আপনি পেয়েছেন। বেশ, এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, যে আবেদন করতে কোনো টাকা লাগবে কিনা। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে সরকারি পোর্টাল, তাই সরকারি পোর্টালে আবেদন করার সময় কোনো রকম টাকা আপনাকে, মানে সরকার নেবে না। ওয়েবসাইট পোর্টাল বা পোর্টাল যেটা বলছি, সেই পোর্টাল থেকে টাকা নেবে না। হ্যাঁ, এবার দেখা গেলো যেখানে আপনি আবেদন করছেন কোনো ক্যাফে থেকে, তারা তাদের চার্জেস নিতেই পারে, কিন্তু এই সাইটে কোনো রকম টাকা কিন্তু লাগবে না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। 4 নম্বর, কি কি ডকুমেন্টস লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা থাকে যে কি কি ডকুমেন্টস লাগবে। যখন আমরা কলেজে অ্যাপ্লাই করি, আমরা ছাত্র, আমাদের মধ্যে কি ডকুমেন্টস থাকতে পারে? তবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং অ্যাডমিট রেজিস্ট্রেশন দুটোই লাগবে। এবার যদি ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট তো লাগবেই, কাস্ট সার্টিফিকেটটা অপশনাল, হলেও হবে না হলেও হবে, সেক্ষেত্রে কোনো রকম ইস্যু নেই। এবার চলে আসছি মেরিট বা মেধা তালিকা কিভাবে তৈরি হবে, মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে। এই যে মেরিট বা মেধা, এই কথাটা শুনেই বুঝতে পারছি যে যারা যারা কলেজে অ্যাপ্লাই করবেন, সে অ্যাপ্লাই করার সময় মার্কশিট অনুযায়ী লিস্ট তৈরি হবে। মনে করুন আমি এ কলেজে অ্যাপ্লাই করেছি, এ একটা কলেজ, সেখানে দেখা গেল সিট আছে 35টা, আমি দেখা গেল ম্যাথের স্টুডেন্ট, এবং সেখানে আমি অ্যাপ্লাই করেছি, সিট আছে 35টা, এবং এখানে দুটো বিষয় দেখতে হবে, কোন কোন বিষয়গুলো দেখতে হবে। এবং সেক্ষেত্রে দেখা গেল আমার অ্যাভারেজ মার্কস যেটা আমি পেয়েছি 80%, এবং আমি যেটা ম্যাথের জন্য যেহেতু অ্যাপ্লাই করবো, তাহলে আমার ম্যাথ মেজর এবং ফিজিক্স মাইনর, সেই দুটো ম্যাথ মিলে আমার হচ্ছে, কথা কথা বলছি, সেই দুটো ম্যাথ হয়েছে আমার দেখা গেল 50%।
আর বাকি 30% আমি সব মিলিয়ে টোটাল আমার 80% নাম্বার, কিন্তু ফিজিক্স আর ম্যাথ মিলে আমার ফিজিক্স ম্যাথ আর কেমিস্ট্রি যেহেতু এই দুটো মাইনর থাকে সেটা মিলে হচ্ছে 50%। এই দুটো ওরা কিন্তু দেখবে, সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করবে। এবার 35টা সিট আছে, দেখা গেল 80 জন অ্যাপ্লাই করছে, তা স্বাভাবিক ব্যাপার যার বেশি নাম্বার হবে সেই ফার্স্টে আসবে। এটাতে মানে খুব একটা না বোঝার কোন রকম আমি ইস্যু আমি দেখতে পাচ্ছি না। বেশ। 6 নাম্বার, কোন কলেজে নাম না এলে কিভাবে ভর্তি হবে, অর্থাৎ কোন কলেজে নাম এলে কিভাবে ভর্তি হবে। সরি, দেখা গেল আমি 5টা কলেজে অ্যাপ্লাই করেছি। 5টা কলেজে অ্যাপ্লাই করার পরে দেখা গেল আমি ABCD করে আমার 5টা কলেজে অ্যাপ্লাই করেছি, দেখা গেল 2 নাম্বার কলেজ আমার নাম এলো। ঠিক আছে, 2 নাম্বার কলেজ আমার নামটা এলো, তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো? সিট অ্যালটমেন্ট ওখানে পোর্টালে যখন লগ ইন করবেন, লগ ইন করেই দেখতে পাবেন সিট অ্যালটমেন্ট ওখানে কিন্তু দেখাবে যে ওখানে প্রফেশনালি সিলেক্টেড। আপনার লগ ইন করলেই বুঝতে পারবেন, সেখানে পেমেন্ট করলে এবার সেই কলেজ প্রফেশনালি অ্যাডমিশন হয়ে গেল। তারপর কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস হয়ে গেল অ্যাডমিশন। এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন কিন্তু জানতে হবে সেটা হচ্ছে আপগ্রেডেশনটা কি। এইখানটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা জানা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই কিন্তু গুরুত্বপূর্ণ তাদের জন্য। হ্যাঁ, এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ভিডিওটা লম্বা হতে পারে। মনে করুন যে আমি দুটো কলেজে, মানে আমার মেইনলি কলেজ যেটা আমি ইচ্ছা হচ্ছে আমি বোলপুর কলেজে অ্যাডমিশন নেব। ঠিক আছে, আমি বোলপুর কলেজে মানে অ্যাডমিশন নিতে চাইছি। তার সাথে সাথে আমি আরো রকম কলেজ অ্যাপ্লাই করেছি, CDE করে আমি অনেকগুলো কলেজ অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এইবার আমার বোলপুর কলেজ হচ্ছে ফার্স্ট চয়েস। এখানে একটা জিনিস বলে রাখি, যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে, কলেজ প্রেফারেন্স যখন সিলেক্ট হবে, যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে সেটাকে একে রাখবে, তারপরে যেটা দুয়ে রাখবেন, তারপরে সেটা 3-এ রাখবেন। মানে প্রথম যেটা ইচ্ছা একদম সেটা হচ্ছে একে রাখবেন, তারপরে এরকম করে সাজিয়ে যাবেন আর কি, কম্বিনেশন অনুযায়ী। এবার দেখা গেল আমি বোলপুরটাকে একে রেখেছি, কিন্তু আমার মার্কসের জন্য, মানে এইচএস এ যে মার্কস পেয়েছি আমি, সেই মার্কসের জন্য আমি এই C কলেজে প্রথম ফেজ 1, যেহেতু এটা ফেজ 1 অ্যাপ্লাই চলছে, এই ফেজ 1-এ আমি কিন্তু C কলেজে পেয়েছি। ঠিক আছে, C কলেজে আমি সিলেক্ট হয়েছি। এইবার আমার ইচ্ছা নেই C কলেজে পড়ার, আমার ইচ্ছা আছে বোলপুর কলেজেই পড়ার। সি কলেজে আমি অ্যাডমিশন নেব, সি কলেজে আমি অ্যাডমিশন নেব। পেমেন্ট করার সময় সেখানে একটা অপশন দেখাবে অটো আপগ্রেডেশন বলে, অটো আপগ্রেডেশন বলে একটা অপশন থাকবে, সেই অপশনটাকে অন করতে হবে। সেই অপশনটাকে যদি অন করা হয়, তার মানে হচ্ছে এই সি কলেজে তো আমি ভর্তি হয়ে থাকলাম, কিন্তু পরে যখন আবার লিস্ট বেরোবে বা পরের রাউন্ডে যখন আবার হবে, তখন যদি বোলপুর কলেজে সিট ফাঁকা থাকে, তখন আমি যেহেতু অটো আপগ্রেডেশনটা অন করেছি, তখন আমার এই কলটা বোলপুর কলেজে ট্রান্সফার। বোঝাতে পারলাম আশা করি। তো এই হচ্ছে অটো আপগ্রেডেশনের কাজ, যেটা খুবই কাজে দেয় কোনো ছাত্রছাত্রীর যদি নিজের পছন্দ মতো কলেজ না পায়, অন্য কলেজ পায়, সেই কলেজে পেমেন্ট করার সময় অটো আপগ্রেডেশনটা অন করে নিতে হবে। অটো আপগ্রেডেশন অন করলে পরের রাউন্ডে যখন লিস্ট বেরোবে, এবার তখন আমি পোর্টালে লগ ইন করে দেখতে হবে যে হ্যাঁ এখানে হয়েছে কিনা। যদি হয়েছে ঠিক আছে, মানে অ্যাডমিশন তখন কিন্তু ওখানে করতে হবে, পোর্টালে গিয়ে তখন দেখতে পারবেন। এবার যদি না হয়েছে তাহলে এই কলেজেই ভর্তি হয়ে থাকলো। এখানে আরেকটা প্রশ্ন থাকতেই পারে যে দেখা গেল আমি এ কলেজের জন্য পছন্দ, মানে আমার প্রথম ফার্স্ট চয়েস এ কলেজ নিয়ে আমি বি কলেজে পেয়েছি, সেইখানে দেখা গেল আমি কেমিস্ট্রিতে পেয়েছি, নিয়ে দেখা গেল এ কলেজ আমি এখানে ভর্তি হলাম অটো অপারেশন অন করে বি কলেজে, নিয়ে পরের মেরিটে আমি এ কলেজে পেলাম, নিয়ে সেখানে দেখা গেল আমি ম্যাথে পেয়েছি। নিয়ে সেই ক্ষেত্রে দেখা গেল আমার যে কোর্স ফিজ, যেটা ফিজ অ্যাডমিশন ফিজ, সেটা কম, কিন্তু আমি বেশি পেমেন্ট করেছি, বি কলেজ আমার বেশি ছিল, সেটা আমি পেমেন্ট করে ভর্তি হয়েছি। এতে যখন পেলাম পরের রাউন্ডে, তখন আমার দেখা গেল টাকাটা কম লাগছে, কিন্তু এটা টাকা আর পেমেন্ট করতে হবে না, ওটাই এখানে হয়ে যাবে। কিন্তু যে বাড়তি টাকা থাকবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। এই বিষয়টা বুঝতে না পারলে আমি পরে আরো ভালো করে বুঝিয়ে দেবো, আশা করি যতটুকু বললাম বোঝা গেল। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে যে কলেজ আমার পছন্দ, সেই কলেজটাকে কিন্তু আমার ফার্স্ট চয়েস হিসেবে রাখতে হবে, যেটা আমি সাজেস্ট করবো। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ডকুমেন্টস এর ক্ষেত্রে মিস করে গেছি, সেটা হচ্ছে এবিসি আইডি। এবিসি আইডি লাগবে। এবিসি আইডি কি? এবিসি আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করে নিতে হবে, যেটা ডিজি লকারে গিয়ে করে নিতে হবে। কিভাবে করবেন না করবেন ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে জানতে পারবেন। তো অ্যাপ্লাই করার আগে এই সমস্ত বিষয়গুলোতে মানে তথ্য থাকাটা বা নলেজ থাকাটা খুব দরকার। ঠিক আছে, তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করা হয়।
যদিও এই চ্যানেলে আমি বিভিন্ন রকম গভর্নমেন্ট আপডেট রিলেটেড এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি, বিশেষ করে ব্যাংকিং রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করে থাকি। যদি মনে হয় যে প্রয়োজন মানে কাজে লাগতে পারে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।